এত সাহস পায় কি করে? একমাত্র সাহস যে তারা যেহেতু শাসক দলের নেতা বা সমর্থক, এটা হতে পারে। এটা দিনের পর দিন কিভাবে চলতে পারে আমি জানি না। সরকার বলে একটা জিনিস আছে, এটাই তো আমরা ভুলে যাচ্ছি। প্রশাসন বলে একটা জিনিস আছে, আমরা ভুলে যাচ্ছি। তো গুন্ডারাজ চলছে একদমই স্বাভাবিকভাবে। আইন শৃঙ্খলা যতই আমাদের মাননীয় চিফ মিনিস্টার মুখে বলুক, উনি খুব ভালো মতো জানেন আইন শৃঙ্খলাটা উনি কাদের হাতে দিয়েছেন। উনি পুলিশকে টুটো জগন্নাথ বানিয়ে রেখেছেন এবং গোটা আইন শৃঙ্খলাটা উনি দিয়ে দিয়েছেন ওনার সমর্থকদের ওপরে, নেতা নেত্রীদের ওপরে। যার জন্য পাড়ায় পাড়ায় দেখতে, আমরা দুদিন আগে দেখলাম যে ব্যারাকপুরে একটা পুজোকে দখল করার জন্য তারা ওখানকার কাউন্সিলর জড়িত হয়ে গেলেন, সেখানে এক ভদ্রলোক মারা গেলেন। তো এটা তো মানে প্রতিটি অঞ্চলে, গোটা পশ্চিমবাংলাতে কোনো জায়গা বাদ নেই। সেটা আমরা সন্দেশখালী বলি, কি চোপড়া বলি, কুচবিহার বলি, এ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা চলেছি। সেই ছেলেটিকেও, জয়ন্তকে ধরছিল না। জয়ন্ত কে হে? একে ধরছিল না, এই 6 দিন ওকে লাগলো, এবং তারপরে বলছে সারেন্ডার করছে। কিসের সারেন্ডার? কিন্তু তো কবে লকআপে ঢোকা উচিত। কিন্তু পুলিশ জেনেও কিছু করছে, তারা নীরব এবং সরকারের অন্যায় কাজগুলো দেখে তারা বাহবা দিচ্ছেন, তালি দিচ্ছেন বারবার করে। তারা ভোটে প্রচার করছেন সরকারের এই বর্তমান রাজনৈতিক দলের হয়ে। এটা লজ্জার। বাংলার এটা চায়নি। বাংলার সত্যিকারের যারা বুদ্ধিজীবী তারা একটা সময় অনেক সক্রিয় ছিলেন। আজকে আমি জানি না বুদ্ধিজীবীরা কিভাবে এতটা গুটিয়ে গেলেন। এটা ওনাদের পরাজয় না শাসক দলের জয় যে তারা এদেরকে কিনে নিয়েছেন? এটা মানুষই বলতে পারবেন। একজন মেয়র তো আমরা আশা করতেই পারি তিনি শিক্ষিত। না না না, সবার মেয়র আমি জানি না উনি সেটা মনে করেন কিনা, কিন্তু আমরা তো আশা করতে পারি ওনার কাছে অন্তত কিছু ভদ্র ভাষা বা কিছুটা জীবন সম্পর্কে বোধ থাকা। শুধু কি রাজনীতি করলে আর কিছু অর্থ নিলাম, রোজগার করলাম, এটা কি জীবন? এবং আমি শুনেছি ওনার মা নাকি মানে হিন্দু। ওনার তো আমি জানি না কাদের উদ্দেশ্যে উনি বলেছেন। এবং একটা একটা এইভাবে বলা যায় যে, এটাই তো আমি ভাবতে পারছি না। আমার তো মুসলিম বন্ধুও প্রচুর আছে। তা আমি কি বলবো, ভাই তুমি হিন্দু হওনি দেখে তোমার জন্ম বৃথা? এটা হলো তাহলে নজরুলের জন্ম বৃথা, আর রবীন্দ্রনাথের তাহলে মেয়রের কথা অনুযায়ী জন্ম বৃথা? এইগুলো মানে আমি বলবো একেবারে শিশু সুলভ এবং অশোভন, এবং অতি অবশ্যই না না, আমি বলছি হয়তো একটাই বলতে পারি, আমি হিন্দু মুসলিম বলছি না, মেয়র হওয়াটা ফিরহাদ হাকিম কলকাতার আমাদের দুর্ভাগ্য। উনি বলছেন উনি দুর্গাপুজো কালী পুজো করেন, উনি বলছেন যে আমি ধর্ম মানি। কিন্তু দেখো, আমি আমাদের মাননীয় মেয়রকে এইটুকু অনুরোধ করব একজন নাগরিক হিসেবে, যে উনি অন্তত তার নিজের ধর্মটাকে ভালো মতো জানুক। উনি এইটুকু জানুক যে নজরুলের লেখা বহুত শ্যামা সঙ্গীত আছে। উনি এটুকু জানুক বাংলার লোকসঙ্গীতের যে সম্ভার, এপার বাংলা ওপার বাংলা মিলে, তার অধিকাংশ লেখক হলো মুসলিম সম্প্রদায়ের। এবং তিনি এইটুকু জানুক সেই মুসলিম সম্প্রদায়ের লেখা গানগুলোর মধ্যে তার অন্ততপক্ষে 60-70% হলো কৃষ্ণ রাধা নিয়ে। এগুলো উনি জানেন না, তাই এই ধরনের মন্তব্য করছেন। আমি আশা করবো উনি জানেন উনি কেউই নয়। এই রাজনৈতিক দলটি ক্ষমতা না থাকলে উনি কেউ নয়, এটা উনি বুঝে গেছেন। এবং আমি বলবো ওনার তো এখন প্রচুর অর্থকড়ি হয়েছে, প্রচুর ব্যবসা, অনেক কিছু জানি। কিভাবে অর্থ করি সেটা উনি উত্তর দিতে পারবেন। কিন্তু আমি এইটুকু বলবো অন্তত মুসলিম সম্প্রদায়টাকে ঠিক করে জানুন। আপনি যা বলছেন তাহলে তো মুসলিম সম্প্রদায়েরও লজ্জা। হিন্দুদের তো লজ্জাই, কিন্তু মুসলিমদেরও লজ্জা। আর এটাও বারবার আমি অনুরোধ করব যে ওই রাজনীতি আর ভোট বাদে জীবনটাকে একটু দেখতে শিখুন। সাধারণভাবে না, সত্যিকারের জীবনটা কি এটা জানতে শিখুন। ওরকম আলটপকা কথা বলবেন না, ওটা আপনার অসম্মানের, আপনার পরিবারের যারা রয়েছে, আপনার স্ত্রী, আপনার কন্যা, সবার জন্য অসম্মানের। আপনারা কাল থেকেই দেখবেন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই একই কাহিনী। চোপড়াকাণ্ড কার্যত ফিরে এলো। চোপড়াকাণ্ড ফিরে এলো কেন বলবো, তার থেকেও মর্মাহত এই দৃশ্য চোখে দেখা যায় না। রীতিমতো সেই কাতর আরতি আমাদের কানে যারা এই ভিডিওটা শুনেছি ভাসছে। আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিত্রশিল্পী সমীর রাইচ, কথা বলবো স্যারের সাথে। বলছি রীতিমতো দেখা যাচ্ছে যে ভিডিও আপনিও দেখেছেন নিশ্চয়ই, কিভাবে দেখছেন বিষয়টা? সিম্পলি ভাবা যায় না। মানে
এটা ভারতবর্ষের মতো একটা দেশে এটা সম্ভব? এবং কলকাতা শহরের মধ্যে, তাও কামারহাটি, এটা ভাবা যায় না যে এটা, তাও ধরলাম আমি গ্রামে গঞ্জে কেউ জানছে না, এত সাহস পায় কি করে? একমাত্র সাহস যে তারা যেহেতু শাসক দলের নেতা বা সমর্থক। কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, এই জয়ন্ত সিং শাসক দল ঘনিষ্ঠ বলে কোথায় বলছে, এটা 2021-এর ভিডিও। কোথায় 2021 থেকে আজকে 2024, যখন ভিডিওটা ভাইরাল হচ্ছে তখন আমাদের চোখে পড়ছে। তার আগে পুলিশ প্রশাসন নীরব কেন? তারা এখন তড়িঘড়ি ব্যবস্থা নেবে, কি ব্যবস্থা নেবে এখন? কিছুই ব্যবস্থা নেবে না, আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে। যেমন আমরা সন্দেশখালীতে দেখলাম যে তৃণমূলের শাসক দলের অর্থাৎ নেতা শেখ শাহজাহান, তাকে ধরতে 56 দিন লাগালো। 56 দিন জানতো না পুলিশ? আসলে পুলিশের কিছু করার নেই, আমি শুধু পুলিশকে দোষ দেব না, অতি অবশ্যই পুলিশ অনেক অ্যাক্টিভ হলে অনেক কিছুই করা যেত, কিন্তু পুলিশ অ্যাক্টিভ হতে পারছে না। পুলিশ অ্যাক্টিভ হতে গেলে পুলিশের উপরে খাড়া নেমে আসছে। তো এবং এটা কোনো এক্সকিউজ নয়, কারণ পুলিশ তার দায়িত্বটা পালন করছে না, এটাই আমি বলতে চাইছি। এবং কোথাও কোথাও অতি সক্রিয় হয়ে যাচ্ছে, যেখানে দেখছে বিরোধী দল অথবা সাধারণ মানুষ, সেখানে পুলিশ অতি সক্রিয় হয়ে যাচ্ছে তাদেরকে ধরপাকড়ের জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এই সব ক্ষেত্রে এটা পুলিশ জানে না এটা হতে পারে? এই 2021-এর ঘটনা, ক্লাবের মধ্যে এইভাবে একজন মহিলাকে মারছে, এটা জানে না পুলিশ? হতে পারে? হতেই পারে না। এই ছেলেটিকেও, জয়ন্তকে ধরছিল না, জয়ন্ত কে হে, একে ধরছিল না, এই 6 দিন ওকে লাগলো, এবং তারপরে বলছে সারেন্ডার করছে। কিসের সারেন্ডার? এটা তো কবে লকআপে ঢোকা উচিত। কিন্তু পুলিশ জেনেও কিছু করছে না, তার কারণটা হলো শাসক দল এই সমস্ত দুর্বৃত্তদের ইলেকশনের সময় কাজে লাগায় এবং তার বেনিফিট এই দুর্বৃত্তগুলো নেয়। না, আমি সম্প্রতি শুনলাম এই কামারহাটি সংবাদ শিরোনামে একদম রীতিমতো দেখা যাচ্ছে ওখানের কাউন্সিলর ব্যবসায়ীকে বলছেন, আপনি নির্বাচনের জন্য টাকা দিন, না হলে আমার কোমর ভেঙে যাবে। আমি বলছি মানে এই কথাগুলো যে কি করে নির্বাচন লড়বো, নির্বাচনের জন্য কি ব্যবসায়ী টাকা দিতে বাধ্য? আমি জিজ্ঞাসা করছি, প্রশ্ন আসছে, সেই ব্যবসায়ী অভিযোগ করছে। না না, আসলে আমি দেখেছি ওই ভিডিওটা, যে কাউন্সিলর কি বলছেন, যে এবং রীতিমতো থ্রেট করছেন এবং গর্বের সাথে বলছেন, নাহলে আমরা লড়বো কি করে। আরে, কিন্তু আমি সত্যি কথা বলছি, কাউন্সিলরের এই ব্যবহারে আমি খুব একটা অবাক হইনি। ভারতবর্ষের মতো একটা দেশে যখন যারা কেন্দ্রে রয়েছেন, যারা রাজ্যে রয়েছেন, তারা যখন সগর্বে হলফনামা দিয়ে বলতে পারেন যে কেউ 6,000 কোটি টাকা, কেউ 3,500 কোটি টাকা তারা নিয়েছেন, এই টাকাগুলো কাদের? ব্যবসায়ীদের থেকে টাকাগুলো নেওয়া হয়েছে। আজকে ঠিক ইলেকশনটা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দেখছি সর্বক্ষেত্রে কেন্দ্রের বা রাজ্যের যেখানে যার দাম বাড়ানো সম্ভব ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছে, কারণ টাকাগুলো তুলতে হবে। এটা আমাদের ভারতবর্ষের একটা রেওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, রাজ্য বাড়িয়ে দিচ্ছে তো, হ্যাঁ বাড়িয়ে দিচ্ছে, কি আরো বাড়াবে, আরো বাড়াবে। আমি বলছি কেন, আমরা খুব অল্পতে স্যাটিসফাইড হয়ে যাই। আমার ঘরের ছেলেদের চাকরি নেই, কিন্তু আমায় 1,000 টাকা দিলে আমি স্যাটিসফাইড হয়ে যাচ্ছি। আমার যে বাসস্থানটা আসার কথা কেন্দ্রীয় সরকারের অনুদান থেকে, সেইখানে 25,000 টাকা দিয়ে দিলে শাসক দলের লোকদের আমি 75,000 পাচ্ছি, ভাবছি আমি অনেক পেলাম। এই যে আমাদের মানে অতিমাত্রায় লোভ এবং নিজের দাবি সম্পর্কে আমরা ওয়াকিবহাল নয়, তার ফল এগুলো হচ্ছে। আমি বলছি একটা জিনিস, এই পরিবর্তনে কি বাংলার জনগণ চেয়েছিল? এই পরিবর্তনে কি 34 বছরের সরকারকে সরিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ আবেগ মানে প্রবণ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিল, এই জন্যই কি? দেখো, তোমার এই প্রশ্নটার বললে সবসময় আমার আমার তো নিজের ব্যক্তিগতভাবে ভীষণ খারাপ লাগে। তার কারণ এই টেলিভিশনটা যারা দেখছে বা এই চ্যানেলটা যারা দেখছে মোবাইলে, তারা প্রত্যেকেই জানেন যে আমাদেরও একটা মারাত্মক রোল ছিল যে পরিবর্তন আসার পেছনে। তার কারণটা হলো আমরা চেয়েছিলাম যে শেষের দিকে বামফ্রন্টের যে দুর্নীতি এবং বিশেষ করে অত্যাচার বাংলার বুকে নেমে এসেছিল, সেটা থেকে মানুষ পরিত্রাণ পাক। সেখানে আমরা শুধু নয়, শহরের মানুষ শুধু নয়, গ্রামাঞ্চল সমস্ত মানুষ আমরা সবাই মিলে এই পরিবর্তনটা চেয়েছিলাম, যে আমরা একটা নতুন সরকার আসুক যারা আমাদের সুশাসন দেবে, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেবে। সেখানে সমস্তটাই এখন অন্ধকারের চরম জায়গায় পৌঁছে গেছে, নিকষ একটা কালোর মধ্যে দিয়ে আমরা চলেছি। তার কারণটা হলো যে আমরা যদি দেখি প্রায় 2 বছর ক্রস করলো, যে যারা চাকরি হারা
তারা রাস্তায় বসে আছেন, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে আছেন, কেউ তাদের দিকে দেখেন না। অথচ যারা অন্যায় করে টাকা পয়সা দিয়ে চিট করে আমি বলবো চাকরি পেয়েছিলেন, তাদেরকে বাঁচানোর জন্য সরকারের যে সক্রিয়তা দরকারে মানে সুপ্রিম কোর্ট চলে যাচ্ছেন। এখানেই বোঝা যায় যে বাংলার অবস্থানটা কি। রেশন দুর্নীতিকাণ্ডে যেখানে তদন্ত হোক, সে যে কেউ ধরা পড়বে যদি চুরি করে থাকে, কিন্তু তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। রেশন দুর্নীতিতে যাতে সিবিআই তদন্ত না হয়, তা যে কটা গেছে গেছে, তারপরে যাতে সব বেঁচে যায়। দেখো রাজ্য সরকারের অ্যাটিটিউডটা, সমস্ত কটা ঘটনা যদি দেখো তাহলেই বোঝা যায় যে রাজ্য সরকার কি চায়। সত্যি সত্যি তুমি দেখবে রাজ্য সরকার কি করছে ইদানিং, যেটা নিয়েছে ইভেন ইলেকশনের টাইমে শুধু ক্যাডার দিয়ে হচ্ছে না, পুলিশকে অব্দি নামিয়ে দিচ্ছে বিরোধী পক্ষের পক্ষে। সে যে বিরোধী হোক, সে সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, হোয়াট এভার হুএভার, কিন্তু এদের অ্যাটিটিউডটা হলো যে কোনো ভাবে জিততে হবে। তা না হলে যত লক্ষ মার্জিনে এক এক জায়গায় জিতেছে, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। তার কারণ তারা মানুষকে তো আর ভালোবাসেন না, কথায় কথায় বলে আমরা জনদরদি, মানুষের জন্য এই করছি ওই করছি, উন্নয়ন উন্নয়ন যে কি হচ্ছে সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন। আজকে যারা গদিতে রয়েছেন, যেটা একটা সময় বামফ্রন্ট ভাবতো যে বামফ্রন্টের সূর্য বোধহয় কখনো অস্তাচলে যাবে না, আজকে যারা শাসক দলে আছেন তারাও ভাবছেন। কিন্তু তারা নিশ্চিত থাকুন এই পরিবর্তন চাইনি। আর আমার একটা অভিজ্ঞতার কথা বলি, একটা ইনডোর মিটিং হচ্ছিল ঠিক পরিবর্তনের আগে, তখন এই মাননীয় মুখ্যমন্ত্রী সেই মিটিং এ ছিলেন। সেই মিটিং এ যখন যাওয়া হয় সরকার কিভাবে চলবে যদি ক্ষমতায় আসে তারা, তখন বলেছিলেন আপনারা যেভাবে চালাবেন। আমার এখনো কানে ভাসে কথাগুলো। আজকে কি হলো যে ঠিক আমরা যেটা ভেবেছিলাম তার উল্টো হচ্ছে। শুধু কি উনি দায়ী? নিশ্চয়ই নয়। সঙ্গে কারা দায়ী? সেদিন যারা আন্দোলন করেছিলেন বহু বিদগ্ধ ব্যক্তিরা, স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমি বারবার বলছি তাদের প্রতি আমি মানে সম্মান জানিয়ে বলছি, কাউকে ছোট না না, আমি বলছি তাদেরকে আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমি বলছি এক অদৃশ্য কারণে তাদের অধিকাংশ লোক আমরা যদি দেখি, যেমন ধরো আমরা আজকে যারা একটুখানি এই অন্যায়গুলোর এগেনস্টে কথা বলি, একেবারেই সংখ্যালঘু হয়ে গেছি, গুণে পাওয়া মুশকিল, দু চারজন ছাড়া। আর বাদ বাকিরা কি অজ্ঞাত কারণে, সেটা ফিনান্সিয়াল বেনিফিট না পদের মোহ, আমি জানি না, তারা নীরব এবং সরকারের অন্যায় কাজগুলো দেখে তারা বাহবা দিচ্ছেন, তালি দিচ্ছেন, বারবার করে তারা ভোটের হয়ে ভোটে প্রচার করছেন সরকারের এই বর্তমান রাজনৈতিক দলের হয়ে। এটা লজ্জার বাংলার এটা চায়নি। বাংলার সত্যিকারের যারা বুদ্ধিজীবী তারা একটা সময় অনেক সক্রিয় ছিলেন, আজকে আমি জানি না বুদ্ধিজীবীরা কিভাবে এতটা গুটিয়ে গেলেন। এটা ওনাদের পরাজয় না শাসক দলের জয় যে তারা এদেরকে কিনে নিয়েছেন, এটা মানুষই বলতে পারবে না। খারাপ লাগে শুনতে এই বুদ্ধিজীবী এখন চটিজীবী হয়ে গেছে, কেন কথা বলছে না, কেন বেরিয়ে আসছে না। অনেকেই তো বারবার বলে এই যে বুদ্ধিজীবীরা কোথায়, যারা সামনের সারিতে মুখ, আপনি তো ভালো জানবেন সামনের সারির মুখগুলো কোথায় গেল, তারা হারিয়ে গেল। এত অত্যাচার, আমি বলছি এই ভিডিও, আজকে যে ভিডিও যেটা ভাইরাল কাল রাত থেকে, এটা দেখেও তাদের মুখে কোনো কথা নেই। বলছে টুইট তো আছে, সোশ্যাল মিডিয়া তো আছে, একটা তো প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতেও হতে পারে, কেন নয়? কেন নয়? তাদের করার মুখ নেই। একটু খোঁজ নিলে দেখা যাবে যে অতি অবশ্যই তারা কেউ না কেউ পারচেসড হয়ে রয়েছেন বর্তমান সরকারের কাছে। আই এম সরি টু সে। তা না হলে এই অন্যায় অত্যাচার দেখে তারা কি করে নীরবে বসে থাকেন? যে ধরনের অত্যাচার হচ্ছে, তারপরে বলছে বাংলা নাকি দারুণ চলছে, তারপরে বলছে বিশ্ব বাংলা। আমি জানি না তারা এত সব মেধাবান লোক, কেউ নাটকে, কেউ চলচ্চিত্রে, কেউ কবিতা লেখায়, কেউ সাহিত্যে, কেউ ছবি আঁকায়, তারা কেন চুপ হয়ে আছেন এর উত্তরটা ওনারাই দিতে পারবেন। তবে এটাও জেনে রাখুন তারা ভবিষ্যতে কিন্তু সাধারণ মানুষের কাছে তাদেরকে এই প্রশ্নগুলোর